নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। পুলিশও কি ঘর জামাই রাখে নাকি? প্রশ্নটা এভাবেই করছি, তার কারণ এমনই হাবভাব বিধাননগর পুলিশে। শুনে চমকে গেলেন না যে পুলিশ আবার ঘর জামাই কী করে রাখবে? ঘর জামাই রাখে তো সাধারণ মানুষ, পুলিশ কী করে রাখে? হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে ৯ নম্বর ওয়ার্ড বাগুইহাটির। সেখানকার একজন ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি সেখানকার একজন প্রমোটার কিশোর হালদার তাকে বেদম পিটিয়েছেন বলতে ৫০ লাখ টাকা তার একটা প্রমোটিংয়ের জন্য চেয়েছিলেন, এবং তিনি দিতে অস্বীকার করেছেন। ৩০ লাখ টাকা দিতে চাননি, শেষ পর্যন্ত ৩০ লাখ টাকা দিতে চাননি। তখন বন্দুকের বাট দিয়ে তার বাড়ির মাথায় মারা হয়। ভদ্রলোক স্বাভাবিকভাবে কী করবেন, সরাসরি পুলিশের কাছে গেছেন, পুলিশে লিখিত অভিযোগ জানিয়েছেন। অনেকে যেটা সাহস করেন না, টাকা দিয়ে কোনোভাবে একটা অ্যাডজাস্টমেন্ট করে নেন। শেষ পর্যন্ত এই ভদ্রলোক রাজি হননি। শেষ পর্যন্ত পুলিশের কাছে এফআইআরটা করেন। এই এফআইআর করার পর যখন সেটা মিডিয়াতে সবাই জেনে যায়, তখন পুলিশের একটু টনক নড়ে। পুলিশ এইবার কী করে, বিধাননগর পুলিশ, তারা যান ওই সমরেশ চক্রবর্তী ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাড়িতে, এবং সেখানে গিয়ে তাকে খুঁজে না পেয়ে সেখানে একটা নোটিশ লোডকে দিয়ে চলে আসেন। এই যিনি প্রমোটার কিশোর হালদার, তিনি একটু নাছোড়বান্দা টাইপের লোক। নিজের অ্যাপ্রুভড স্যাংশন প্ল্যান নিয়ে তিনি প্রমোটিং করছেন, ফলত তিনি কাউন্সিলরকে ৫০ লাখ টাকা দিতে রাজি হননি। এবার স্বাভাবিকভাবে রাজি হননি, শুধু নয়, তিনি পরিষ্কারভাবে মার খেয়ে আক্রান্ত হওয়ার পর, মাথা ফাটার পর তিনি পুলিশে যান, মিডিয়াতে মুখ খোলেন। এরপর স্বাভাবিকভাবে পুলিশের ওপর প্রেশার বাড়ে। পুলিশ তখন তার বাড়িতে যান, সমরেশ চক্রবর্তীর বাড়িতে গিয়ে একটা নোটিশ লোডকে দেন। এরপর নাছোড়বান্দা এই প্রমোটার কিশোর হালদার, এই ভদ্রলোক মিডিয়াতে জানানোর পর মিডিয়া এটা নিয়ে প্রচুর স্টোরি করে, তার বাড়িতে খোঁজাখুঁজি করে। শেষ পর্যন্ত সমরেশ চক্রবর্তী আর টিকি পাওয়া যায়নি। শেষ পর্যন্ত কিশোর হালদার কলকাতা হাইকোর্টে পর্যন্ত যান। কলকাতা হাইকোর্টে এটা নিয়ে মামলা করেন যে পুলিশ কিছু করছে না, পুলিশ ইনঅ্যাক্টিভ রয়েছে। এবং শেষ পর্যন্ত কিছুতেই কিছু না হওয়ার পর এরপর যেটা করে, খুব ইন্টারেস্টিং, একটু ভালো করে খেয়াল করে দেখুন, বিধাননগর পুলিশ এরপর কানামাছি ভোঁ টাইপের খেলাটা খেলে। কীভাবে? মন্দারমণিতে যান এই সমরেশ চক্রবর্তীকে খুঁজতে, উত্তরবঙ্গের কোনো রিসোর্টে যান এই সমরেশ চক্রবর্তীকে খুঁজতে। এবং আমি যতদূর রিপোর্ট পেয়েছি, আমার যদি ভুল না হয়, সেটা হচ্ছে দক্ষিণ ভারতেও পুলিশ টিম পাঠায় সমরেশ চক্রবর্তীকে খুঁজতে। এবং গত ২ মাস, ঘটনাটা ঘটে কবে? ১৫ই ডিসেম্বর ২০২৪ ঘটনাটা ঘটে। আজকে ফেব্রুয়ারি ১৬ তারিখ। এই এতদিনের মধ্যেও পুলিশ তাকে খুঁজে পায়নি, অর্থাৎ ৬০ দিনেও পুলিশ সেই কাউন্সিলরকে খুঁজে পাননি। সারা ভারত তার ট্রাভেল করা হয়ে গেছে বিধাননগরের পুলিশের, ভাবুন ব্যাপারটা। এবং শেষ পর্যন্ত ঘটনা যা ঘটলো, গতকাল একটি বারাসাত আদালতে গিয়ে এই সমরেশ চক্রবর্তীকে জামিন পেয়ে যান। কীভাবে জামিন পান? যে যার সমরেশ চক্রবর্তী যে কাউন্সিলরের যে বাহিনী, সেই বাহিনী তার মাথায় মারে, এবং আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম সমরেশ চক্রবর্তী, এমনই অভিযোগ প্রমোটার কিশোর হালদারের। এই মাথায় মারার পর যে কয়েকজনকে পুলিশ অ্যারেস্ট করতে পেরেছিল, তারা জেলে ছিল। গতকাল তারা জামিন পেয়েছে, গত পরশুদিন তারা জামিন পেয়েছেন। এই জামিন পাওয়ার পর এই সমরেশ চক্রবর্তী অ্যালং উইথ আদার্স গিয়ে কোর্টে গিয়ে তারা সারেন্ডার করেন, এবং সারেন্ডার করে সেখান থেকে লোয়ার কোর্ট, আপনারা বোঝেন, আমি আর বললাম না এটা নিয়ে, লোয়ার কোর্ট সেখান থেকে জামিন নিয়ে লোয়ার কোর্ট থেকে বেরিয়ে আসে। ভেবে দেখুন, পুলিশ ২ মাস ধরে খুঁজে পেল না, অথচ বারাসাতে গিয়ে সমরেশ চক্রবর্তী তিনি জামিন নিয়ে বেরিয়ে এলেন। কী বলবেন একে? ঘর জামাই ছাড়া কী বলবেন? আমি আজকে এই বিষয়টা উল্লেখ করলাম এই কারণে যে যাকে ২ মাস ধরে পুলিশ খুঁজে পেল না, তিনি বারাসাতে গিয়ে জামিন পেয়ে গেলেন। ভাবুন তো, এ রাজ্যে টেররিস্টরা যদি লুকিয়ে থাকে, কী করে এই পুলিশ টেররিস্ট ধরবে? কী করে? উগ্রপন্থীরা যে যখন ক্যানিংয়ে গিয়ে কাশ্মীর থেকে এসে পাকিস্তানের উগ্রপন্থীরা লুকিয়ে থাকে, তাকে ধরে নিয়ে যায় অনন্তনাগের পুলিশ এসে। যখন মুর্শিদাবাদে জাসিমউদ্দিন বাহিনীর লোকজন লুকিয়ে থাকে, আনসারুল্লাহ বাংলার লোকজন লুকিয়ে থাকে, অসমের এসটিএফ এসে তাদের খুঁজে নিয়ে যায়। এখানে দাঁড়িয়ে একজন কাউন্সিলর এত বড় অপরাধ করার পর ৫০ লাখ টাকা না পেয়ে, ডিমান্ড করে না পেয়ে, শেষ পর্যন্ত কিছু টাকা বোধহয় দিয়েছিলেন, ৩০ লাখ টাকা না পেয়ে, তখন তার মাথায় বন্দুকের বাট দিয়ে মারা হয়। তারপর সে মানুষটা পুলিশে গিয়েছিল এবং সেইখানে গিয়ে একটা বিচার চেয়েছিল। এই কিশোর হালদার প্রমোটার বলছেন, আমি অন্তত ৫০ বার পুলিশের কাছে গেছি, ৫০ বার। পুলিশ খালি বলছে গ্রেফতার করছি। শেষ পর্যন্ত কিশোর হালদার বাধ্য হয়ে হাইকোর্টে মুভ করেন, এবং হাইকোর্টে মুভ করার পর তখন পুলিশের এই খেলাটা শুরু হয়। এই তো আমরা খুঁজে বেড়াচ্ছি। অর্থাৎ কিশোর হালদার বলছেন, এই সমরেশ চক্রবর্তী কাউন্সিলর বাড়িতে বসে রয়েছেন, বাড়িতে আছেন। আজকে শুনছিলাম তার বক্তব্য, যে উনি বাড়িতে ছিলেন, পুলিশ তাকে গ্রেফতার করেনি। বলুন কত বড় প্রভাবশালীর মাথায় হাত আছে, ভাবুন তো, যে আজকে ৬০ দিন ধরে খুঁজে পেল না, সে গিয়ে বারাসাত থেকে জামিন নিয়ে চলে এলো, আর কলকাতা হাইকোর্টে গিয়ে বলছে আমরা তো দেখছি, আমরা চেষ্টা করছি, আমরা খুঁজছি, আমরা পাচ্ছি না।
আমি বলছি, আমি সমস্ত ঘটনাটা আজকে বর্ণনা করে আমি বলছি যে প্রথম কথা দেখুন, পুলিশের ইন্টেনশনটা ওয়াজ ক্লিয়ার যে সমরেশ চক্রবর্তীকে ধরবো না। পুলিশের ইন্টেনশনের পেছনের কারণটা কি? সর্বোচ্চ কালীঘাটে প্রভাবশালী পিসি কিংবা প্রভাবশালী ভাইপোর হাত আছে, ফলত স্বাভাবিকভাবে সেই ইনস্ট্রাকশনটা বিধাননগর পুলিশের কাছে এসছে যে একে গ্রেফতার করা যাবে না, ফলত তাকে সেফগার্ডে রাখো, এবং সেফগার্ডে রেখে 2 মাস ধরে তারা কানামাছি ভোঁভো করলো। এবার হাইকোর্ট পর্যন্ত সেখানে বিধাননগর পুলিশকে যেতে হলো, গিয়ে বলতে হলো যে আমরা খুঁজছি স্যার, আমরা দেখছি স্যার, এই কারবার করালো। এর মধ্যে বিধাননগর পুলিশ মন্দারমণি ঘুরে এলো, উত্তরবঙ্গ ঘুরে এলো, দক্ষিণ ভারতও সম্ভবত ঘুরে এসছে। আচ্ছা বলুন তো, খুব সিম্পল কথা, আমি যখন কাউকে ধরবো না, আমি তাহলে বেড়াতে বেরিয়েছিলাম কেন? এই যে পুলিশের একজন তো না, একাধিক 4-5 জনের টিমকে পাঠাতে হয়েছিল, একজন পুলিশের ইনভেস্টিগেটিং অফিসারকে পাঠাতে হয়েছিল, সঙ্গে 3-4 জন কনস্টেবলকে পাঠাতে হয়েছিল, তারা মন্দারমণি গিয়েছিলেন, কোনো হোটেলে উঠেছিলেন, গাড়ির যাওয়া আসার খরচা এবং সেখানে থাকা খাওয়ার খরচা, তারপর তারা ফিরে এসেছিলেন, তারপর উত্তরবঙ্গে গিয়েছেন, উত্তরবঙ্গে যাওয়া আসার 5-6 জনের খরচা, সেখানে থাকা খাওয়ার খরচা, দক্ষিণ ভারতে গিয়েছেন, সেখানে থাকা খাওয়ার খরচা, 5-6টা জায়গায় পুলিশ ঘুরে বেরিয়েছে। ডিসিশন আগে নেওয়া ছিল যে কে আমরা ধরবো না, তো তাহলে ঘুরতে বেরোলেন কেন? এই যে খরচাটা হলো বিধাননগর পুলিশের, কে দেবে খরচাটা? আমি আপনি দেবো? বিধাননগরের মানুষ দিচ্ছেন, ট্যাক্সপেয়ারের টাকায় পুলিশ ঘুরতে বেড়াচ্ছে। সমরেশ চক্রবর্তী 9 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর, একজন অভিযুক্ত, তাকে আপনারা গ্রেফতার করবেন না, পলিটিক্যাল ডিসিশন হয়ে গেছে। তো পলিটিক্যাল ডিসিশনের পর এক্সচেকারের টাকা খরচা করে বাইরে বেড়াতে যাওয়া কেন? খুব লম্বা চওড়া বিবৃতি দেন। দেখবেন বিধাননগর পুলিশের, আমি দেখছিলাম অনিশ সরকার বলে একজন আছেন, আরেকজন রাজীব কুমার কিংবা আরেকজন ওই সুপ্রতিম সরকার মার্কা অফিসার, সবসময় একটু শোম্যানশিপ আছে, কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে খুব মানে কথাবার্তা বলেন, মাঝে মধ্যেই দেখেছি, মানে মিডিয়ার সামনে কথাবার্তা বলেন, সেটা আমাদের নজরে পড়েছে। কথাবার্তা শুনলে মনে হয় কি বড় অফিসার। আমার খালি বলতে ইচ্ছে করে, লজ্জা লাগে না? পুলিশের টাকা খরচা করে মন্দারমণি বেড়াতেই যাচ্ছেন, খুঁজতে যাননি, উত্তরবঙ্গে গেছেন, বলে কয়ে উত্তরবঙ্গে যাচ্ছেন, বলে কয়ে মন্দারমণি যাচ্ছেন। যদি সমরেশ চক্রবর্তী লুকিয়ে থাকার হয়, সে কি ওখানে আপনাকে জানিয়ে রাখবে যে আমি ওই রিসোর্টে আছি, কি আমি অমুক জায়গায় ওই অমুক হোটেলে আছি? কেন এগুলো করেন? কিসের জন্য করেন? আমি অনিশ সরকারকে বলছি, কেন এই অসভ্যতাগুলো আপনারা করেন? কোনো প্রয়োজন আছে কি এগুলো করার? বলে দিন যে পলিটিক্যাল ডিসিশন হয়েছে, ওকে ধরা যাবে না। অভিনয় করেন কেন? ভণ্ডামি করেন কেন? মানুষের আস্থাটা চলে যায় পুলিশের উপর। আজকে এই বিধাননগর পুলিশের সম্বন্ধে বিধাননগরের সাধারণ মানুষের এই অভিজ্ঞতার ঘটনাগুলো শোনার পর কোনো আস্থা থাকবে? অপরাধীরা তো বল পাবে। যারা অপরাধ করছে, এই যে প্রমোটারকে যারা মারল, কাউন্সিলরের দলবল তোলাবাজ বাহিনী, তারা তো মনে জোর পেল যে 2 মাস ধরে পুলিশ আমার নেতাকে ধরলো না। আলটিমেটলি কী হলো? আরও যারা প্রমোটিংয়ের কাজ করবেন তাদের বন্দুকের ভয় দেখাবেন, বন্দুকের তুলে মারার ভয় দেখাবেন। আমি কিশোর হালদারকে ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো এই কারণে যে মানুষটি শেষ পর্যন্ত প্রকাশ্যে এসছেন, মিডিয়াতে এসছেন। অধিকাংশ প্রমোটার এই অত্যাচার সহ্য করে শেষ পর্যন্ত একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে আসেন, টাকাটা দিয়ে দেন। কার টাকা দেন? প্রমোটারের নিজের টাকা না। প্রমোটার যাকে ফ্ল্যাটটা বিক্রি করেন, প্রমোটার যার কাছে বাড়িটা বিক্রি করেন বা তার প্রপার্টিটা বিক্রি করেন, তার কাছ থেকে এক্সট্রা টাকা নেন। যে মানুষটা গ্র্যাচুইটি ফান্ড, প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে একটা ফ্ল্যাট কেনেন, আলটিমেটলি তার কাছ থেকেই তো প্রমোটার নেন। অর্থাৎ এই সমরেশ চক্রবর্তীরা লাভবান হন সেইখান থেকে টাকা। একজন ক্রেতা যিনি ফ্ল্যাটটা কিনছেন, তাঁর টাকা থেকে প্রমোটার নিয়ে শেষ পর্যন্ত সমরেশ চক্রবর্তীদের বর্ধিষ্ণু করেন, আর তাঁকে বাঁচান কালীঘাটের ওই পিসি ভাইপো কোম্পানি। আমি বলছি কতটা নির্লজ্জ না হলে একটা প্রশাসন এই জায়গায় পৌঁছতে পারে। দেখুন, পিসি ভাইপো কোম্পানি নবান্ন সম্বন্ধে লিস্ট সাইড ইজ বেটার, তারা এই টাকার তোলাবাজি সাম্রাজ্যটা তৈরি করেছেন। কিন্তু আমার প্রশ্নটার আগে পুলিশ অফিসারদের কাছে, আইপিএসের পুলিশ অফিসার, আমি অনিশ সরকারকে চিনি, মানে তাকে দেখেছি সোশ্যাল মিডিয়াতে বা টিভির পর্দায় দেখেছি বলে খুব লম্বা চড়া কথা বলেন। কয়েকদিন আগে একটা বাচ্চা হারিয়ে গিয়েছিল, সেটা নিয়ে দেখলাম ক্যামেরার সামনে এসছেন। আমরা দেখেছি বই মেলাতে তিনি স্টলগুলো ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন লোককে প্রশ্নের উত্তর দিচ্ছেন, খুব স্মার্ট লোক। লজ্জা করে না? আপনারা তো স্ত্রী পুত্র পরিবার সংসার আছেন, তাদের কাছে কি জবাব দেন যে একজন আমি কাউন্সিলরকে 2 মাস ধরে ধরতে পারছি না, সে গিয়ে বারাসাতে গিয়ে জামিন নিয়ে নিচ্ছে? কী মেসেজ দিলেন, কী বার্তা দিলেন সমাজকে বলুন? পড়াশোনা জেনে শিক্ষিত হয়ে আইপিএস হয়েছে না, আর আইপিএস হওয়ার পর তারপর এই কারবারগুলো করে বেড়াচ্ছেন। বলতে পারেন না যে আমরা মানবো না? যখন অপরাধ হয়েছে, যখন হাইকোর্টে মামলা হয়েছে, তখন তো বেসিক জায়গাটা ছিল সমরেশ চক্রবর্তীকে ধরার। বিশ্বাস করি না যে আপনারা খুঁজে পাননি। আপনাদের আশ্রয় লুকিয়েছিল। আমি আবার বলছি, আপনাদের আশ্রয় লুকিয়েছিল। কত করবেন এরকম? সাম্প্রতিককালে আপনারা জানেন, সোহম চক্রবর্তী অভিনেতা, এটা হোটেলে গিয়ে হোটেলের ম্যানেজারকে পিটিয়ে এলেন। নিউ টাউন থানা ওসি গিয়ে অ্যাডজাস্টমেন্টের ফর্মুলা দিয়েছিল, মনে আছে ঘটনাটা?
কি হলো সেই মামলার? জামিন নিয়ে নিলেন সোহম চক্রবর্তী, ব্যাস মামলা শেষ। আর কোনো খবর পান, আর কোনো সংবাদ পান? আমি বলছি প্রতিদিন একটা করে নয়, একাধিক করে ঘটনা ঘটে। কার মান ইজ্জত সম্মান মারে? রাজনৈতিক নেতাদের মান ইজ্জত সম্মান কিছু নেই। নবান্নের ওই মহিলা কিংবা কালীঘাটের ওই মহিলা কিংবা তার ভাইপো ক্যামাস্ট্রিটে যিনি বসে থাকেন, তাদের কোনো মান সম্মান ইজ্জত নেই, কারণ এরা তোলাবাজদের নেতৃত্ব দেন, তোলাবাজিটাকে প্রমোট করেন। কিন্তু আমি বলছি আইপিএস অফিসাররা, তাদের প্রতি একটা মানুষের একটা শ্রদ্ধা আছে, আস্থা আছে, ভালোবাসা আছে। রাজীব কুমার ইজ ওয়ান অফ দ্য বেস্ট অফিসার্স, কিন্তু এই সব কারবার সারা রাজ্য জুড়ে করিয়ে বেড়ান। বিনীত গোয়েল, যত সমালোচনাই তার করি, অত্যন্ত এফিশিয়েন্ট দক্ষ অফিসার আমি শুনেছি, কিন্তু তাকে এইভাবে কাজে লাগান। সুপ্রতিম সরকার, ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি বলে বলছি, অত্যন্ত 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 কোয়ালিটির একজন শিক্ষিত মানুষ। অনিশ সরকারকে দেখলেই মনে হয় যে অন্তত রুচিশীল একজন মানুষ, শিক্ষিত মানুষ। দেখুন, আইপিএস অফিসার হতে গেলে তো আর সাদা খাতা জমা দিয়ে হওয়া যায় না, সেখানে কোয়ালিটি লাগে। তো সেই কোয়ালিটির মানুষগুলো যখন 2 মাস ধরেই ভণ্ডামিটা করেন, তখন তাঁদের কাছে প্রশ্ন, কেন এটা করেন? লোয়ার লেভেলের সাব ইন্সপেক্টর, লোয়ার লেভেলের কনস্টেবল, তাঁরা যখন এইসব কাজ কারবারগুলো করেন, তখন আমরা ধরে নিই যে এরা এটা করার জন্যই, টাকা তোলার জন্যই এইসব কারবার। কিন্তু মাথায় উঁচুতে বসে রয়েছেন, আইপিএসে বসে রয়েছেন, এখানে অশোক স্তম্ভ রয়েছেন, নিজেদের সামান্য লজ্জাবোধ করে না যে প্রমোটারকে 30 লাখের জন্য বন্দুকের বার দিয়ে মারলো, তাকে 2 মাস ধরে আপনি খুঁজে পাচ্ছেন না? বিশ্বাসযোগ্য? কি করে টেররিস্ট ধরবেন? ওই বিধাননগরে বাবা গুইহাটিতে যদি কোনো টেররিস্ট লুকিয়ে বসে থাকে, কি করে ধরবেন? আসলে উইল পাওয়ারটা দরকার, আর আপনারা সেই উইল পাওয়ারটাকে ফোরগো করছেন। তার কারণ নবান্নের ওই মহিলা ইনস্ট্রাকশন দিচ্ছে ও সমরেশকে ধরা যাবে না, অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর বা রাজীব কুমারের অফিস থেকে নির্দেশ এসছে যে ওকে ধরা যাবে না, ওকে প্রোটেকশন দিয়ে রাখো। তাই কারবার হলো। তাহলে বারাসাত গেল, পৌঁছলো কী করে? কোর্টে যাওয়ার আগেই তো, সারেন্ডার করার আগেই তো তাকে অ্যারেস্ট করতে পারতেন। একটা মেসেজ যেত মানুষের কাছে যে আপনারা অপরাধী ধরতে চান। আমি বলছি, পুলিশের ওপর আস্থাটা আপনারা নষ্ট করছেন। অনিশ সরকার, আপনারা পুলিশের ওপর আস্থাটা নষ্ট করছেন। পুলিশের ওপর আস্থা নষ্ট করলে কিন্তু সমাজ ব্যবস্থাটা ধ্বংস হয়ে যায়, মানুষের কিছু থাকে না। দেখুন, জুডিশিয়ারি এবং পুলিশের ওপর মানুষের যদি আস্থাটা টলে যায়, আপনারা চেষ্টা করলে কিন্তু পারেন না তা নয়, কিন্তু ওই ওপরতলার নির্দেশ, নিজেদের চাকরি, প্রমোশন সব কিছু করতে 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 ওই পুলিশের উর্দিটাকে শেষ করে দিচ্ছেন। উর্দির সম্মান রাখুন অনিশবাবু, আপনাদের বলছি। আমি জানি না এখন বিধাননগরের কোন দায়িত্বে আপনি আছেন কি না তাও জানি না, কিন্তু দেখেছি আপনার বইমেলার সময় আপনার ভূমিকা বেশ ভালো লেগেছে। একটা সময় আপনি যখন প্রেসের সামনে কথা বলেন বেশ ভালো লাগে, কিন্তু আজকে সমরেশ চক্রবর্তীকে নিয়ে যা কাণ্ড করলেন, এটাতেই বোঝা যায় আপনাদের মেরুদণ্ড বলে কিছু নেই। আমি তো বলছি ওই কিশোর হালদার প্রমোটার, তাঁকে বলবো পারলে একটা মেরুদণ্ড নিয়ে ওই বিধাননগর পুলিশ কমিশনটা দিয়ে আসুন। এদের লজ্জাবোধ তো কিছু নেই, তাতে লজ্জাবোধ কিছু আসবে না, উল্টে আরও হ্যারাসমেন্ট বাড়বে। আমি বলছি বিধাননগর পুলিশ কমিশনের কিন্তু অত্যন্ত খারাপ একটি প্রতিষ্ঠান, অত্যন্ত খারাপ একটি প্রতিষ্ঠান। বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন আন্দোলনরত মানুষকে কীভাবে অবিচার করেন, অত্যাচার করেন, দিনের পর দিন এরা করেন, বহু সময় করেন। জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ডকে কীভাবে ওই দক্ষিণ বিধাননগর থানা থেকে অসভ্যতাটা করেছিল জানি। আমি একাধিক ঘটনা বলতে পারি বিধাননগর পুলিশ কমিশনারেটে। বিধাননগরের মানুষ যারা এই প্রতিবেদন শুনছেন, চিন্তা করবেন যে একজন কাউন্সিলরকে 2 মাস ধরে, যিনি 30 লাখ টাকা পাওয়ার জন্য পাননি বলে বন্দুকের বাট দিয়ে লোককে মারানোর পর, কি অদ্ভুত দেখুন, যেদিনকে তারা শেষ পর্যন্ত জামিন পেল জেল খাটার পর, তার পরের দিন টুক করে গিয়ে তার মূল অপরাধী, মূল অভিযুক্ত সমরেশ চক্রবর্তী, তিনি জামিনটা নিয়ে নিলেন। পুলিশ আটকাতে পারলো না, পুলিশ তাকে অ্যারেস্টও করতে পারলো না। এই এফিসিয়েন্সি নিয়ে আপনাদের প্রোটেক্টর হচ্ছেন এই অনিশ সরকারের বাহিনী। লজ্জায় মাথা হেঁট হয়, বিশ্বাস করুন। পুলিশকে সম্মান করতে ইচ্ছে করে, কিন্তু কাকে সম্মান করবেন? এরা অপরাধীদের থেকেও বেশি অপরাধী। ওই সমরেশ চক্রবর্তীদের থেকেও বড় অপরাধী হচ্ছেন এই বিধাননগর পুলিশ কমিশনের মাথা, যারা এই সমরেশ চক্রবর্তীকে 2 মাস ধরে প্রোটেকশনটা দিয়েছেন। হ্যাঁ, আই রিপিট, প্রোটেকশনটা দিয়েছেন। কিশোর হালদার ভুল কিছু বলেনি, ঠিকই বলেছেন। পুলিশের ঘরজামাই হয়ে সমরেশ চক্রবর্তী বসেছিলেন, শেষ পর্যন্ত তিনি জামিন পেলেন। এখন বিধাননগরে ঘুরে বেড়াবেন। আসলে লোকে বলে, আমি বলি না, সাধারণ মানুষ বলে, পুলিশ আর রাজনৈতিক নেতারা একসঙ্গে তোলাবাজিটা করে, ফলে স্বাভাবিকভাবে তারা প্রোটেকশন দেবেন। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তা নয়। এক্ষেত্রে ওপরতলার মাথায় হাত আছে, সর্বোচ্চ পর্যায়ের ওই মহিলা কিংবা তার ভাইপোর কোনো একটা কানেকশনসে, তার ওই ভাইপোর একটা কানেকশনস আছে ওই অঞ্চলে, সিআইসি আছেন, আমি জানি বলে বলছি। তাঁদের একটা প্রোটেকশানে সমরেশ চক্রবর্তী ছিল, আর এই অনিশ সরকারের বাহিনী তাকে প্রোটেকশন দিল। কত লজ্জার কাহিনী প্রতিদিন বলবো বলুন? এটা আরেকটা নতুন করে সংযোজিত হলো। আমি অনিশ সরকার বলছি, একটু আয়নার সামনে দাঁড়িয়ে
নিজেকে প্রশ্ন করুন যে আর কত টেনে নিজের উক্তিটাকে আর নিজেদের নামাবেন। একটু চেষ্টা করুন না বদলাতে।